নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটা নিজেদের জন্য সময় বের করতে পারবে তার জন্য। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে কিছুটা কাটা আলু। আমরা যখন আলু সবজিতে দেওয়ার জন্য কাটি না, অনেকটা সময় আলু দেখবে অনেকটা বেশি হয়ে যায়, তো তখন সেই আলুটাকে আমরা সেই সবজির মধ্যে আর দিই না, মানে তরকারির মধ্যে আর দিই না। এবার এই যে আলুটা এক্সট্রা থেকে গেল, এই আলুটাকে আমরা কিন্তু রেখেও দিতে পারি না, সে বাইরেও রাখতে পারি না আর ফ্রিজের মধ্যেও রাখতে পারি না। তার কারণ কি, আলুর মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগ পড়ে যায়, উপরে একটা কালো স্পট একদম শক্তভাবে পড়ে যায়। এবার সেইটা দিয়ে আমাদের নেক্সট দিন তরকারি রান্না করতে আর ভালোও লাগে না। আবার বাড়িতে যখন অনেকটা লোকজন চলে আসে, তখন আমরা বেশি করে আলু যদি কেটে রাখি, সেই আলুটাও কোনোভাবেই আমরা কিন্তু রাখতে পারি না। অনেকটা সময় কাজের সুবিধার্থে আমরা মনে করি আগের দিন সবজি রাত্রে কেটে রাখবো, তখনও কিন্তু আমরা আলুটা কাটতে পারি না, কারণ আলুটা যখনই রান্না করি আমাদের তখনই কাটতে হয়। তার কারণ আলু কেটে রেখে দিলেই কিন্তু কালো হয়ে যায়, সেটা জলের মধ্যেও যদি রেখে দিই তাও কালো হয়ে যায়। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে আলুগুলো এক্সট্রা থেকে যাচ্ছে অথবা আগের দিন রাতে তোমরা তরকারি কেটে রেখে দিচ্ছ তাড়াতাড়ি কাজের জন্য, তারা কি করবে, এরকম জলের মধ্যে আলুটা রেখে দেবে আর দিয়ে দেবে কিছুটা আইস কিউব। তো এইভাবে বরফগুলো এর মধ্যে দিয়ে দেবে। বরফটা দিয়ে দিলেই কিন্তু শুধু হবে না, এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা বাড়িতে থাকা তোমরা যদি লেবু থাকে, হাফ লেবু এর মধ্যে চিপে দেবে। আর যদি লেবু মনে করছো নেই, তখন কি করবে, এইভাবে ভিনিগার দিয়ে দেবে। তো 1 ঢাকনা মতো ভিনিগার আমি এখানে বের করে নেব, বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই যে আলুর মধ্যে ভিনিগার আর বরফ এই দুটো একসঙ্গে করে রেখে দিলে তোমরা পরের দিন যখন এটা ফ্রিজ থেকে বের করবে, ফ্রিজের মধ্যে এটা রাখতে হবে, ফ্রিজ থেকে বের করে যখন রান্না করবে দেখবে আলুটা একটুও কালো হয়নি, কোনো সমস্যা হচ্ছে না, মনে হচ্ছে একেবারে এক্ষুনি নতুন আলু আমরা কাটলাম। ওটা দিয়ে রান্না করতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, এইভাবে কাটা আলু তোমরা যদি রেখে দিতে চাও, এইভাবে রেখে দিতে পারো, তাহলে দেখবে আলুর মধ্যে কোনো দাগও হবে না, কোনো সমস্যা হবে না। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসছে এবং অনেকটাই ভালো লাগছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে আছে কিছুটা পেঁয়াজ আমরা প্রতিদিন কিন্তু আমাদের রান্নাবান্নার কাজে অবশ্যই লাগে, অথবা অনেকে কিন্তু পেঁয়াজ দিয়ে রুটি খায়। যারা প্রতিদিন রুটি খায় তারা কিন্তু পেঁয়াজ দিয়ে রুটিটা খাওয়া ভীষণ পছন্দ করে। আবার অনেকে কিন্তু স্যালাড খাওয়াও ভীষণ পছন্দ করে, মানে প্রতিটা সাজে। এবার তার প্রতিদিন কিন্তু আমাদের এই পেঁয়াজটা কাটতেই হয়। এবার আমরা আমাদের কাজের সুবিধার্থে যদি পেঁয়াজটাকে বেশি করে কেটে রেখে দিই না, তাহলে পেঁয়াজটা যদি বাইরে রাখি তাহলেও পেঁয়াজটা শুকিয়ে যায়, আর যদি ফ্রিজের মধ্যে রাখি পুরো ফ্রিজটাই গন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা ভীষণ বড় সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা কি করি, পেঁয়াজটাকে কখনোই কেটে রাখার চেষ্টা করি না। কিন্তু এই যে সমস্ত মহিলারা চাকরি করে, তারা তাদের কাজের সুবিধার্থে কিন্তু বেশি করে মশলাপাতি বেটে গুছিয়ে কেটে রেখে দেয়। এবার তারা তাদের সুবিধার জন্য পেঁয়াজটাকে যে কেটে রাখবে তেমনটাও উপায় হয় না, কারণ এই যে পেঁয়াজটা এর প্রচুর গন্ধ। তো তোমরা যারা চাকরি বাকরি করো, যারা আগের দিন কিছুটা মশলা কেটে গুছিয়ে রাখতে চাও, তারাও কিন্তু আজকের এই টিপসটা ফলো করতে পারো। এই টিপসের মধ্যে কি বলা আছে বন্ধুরা, এখানে আমি কিছুটা পেঁয়াজ, 3-4টে পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এইভাবে তোমরা কিন্তু এটাকে গুছিয়ে রাখতে পারো। এইবার যদি মনে করো 3-4 টুকরো করে নেবে পেঁয়াজের, সেই 3-4 টুকরোও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। এইভাবে 3-4 টুকরোও যদি করে নাও, করে তোমরা কি করবে, এই পেঁয়াজগুলোকে যে কোনো একটা কাচের পাত্র নিয়ে নেবে। তো বন্ধুরা, এইভাবে পেঁয়াজগুলোতেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এটা কিন্তু আমরা 1 সপ্তাহের জন্যও রেখে দিতে পারবো। একটা কাচের পাত্র নিয়ে নেবে, কাচের পাত্রের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল, মানে হাফ দেবে জল, কারণ ফুল দেবে না এই জন্য, কারণ এর মধ্যেই কিন্তু আমাদের পেঁয়াজ রাখতে হবে। তো আমি হাফ জার জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে কিছুটা উপকরণ মেশাতে হবে, সেটা হলো খাবার যে লবণ রান্নাঘরে থাকে আমাদের, সেই লবণ দিয়ে দেবে, আর দিয়ে দেবে একটু ভিনিগার। তোমরা ভিনিগারের জায়গায় কিন্তু লেবুর রসও দিতে পারো, হাফ লেবুর রস চিপে তোমরা এর মধ্যে রসটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি এখানে খাবার ভিনিগারটাও দিয়ে দিয়েছি। এইবার এই যে লবণ আর ভিনিগার এই মিশ্রণটা তৈরি হলো, এর মধ্যেই কিন্তু আমাদের এই পেঁয়াজগুলোকে, কাটা পেঁয়াজগুলোকে রাখতে হবে। আমি এখানে আস্ত পেঁয়াজগুলোকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো 3-4 টুকরো করে রাখবে, সেই 3-4 টুকরো করে রাখতে পারো। এক্সট্রা একটা থেকে গেছে, ওটাকে আমি বিভিন্ন সবজিতে দিয়ে দেবো।
এবার এই যে জারটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে, কারণ এর মধ্যে ভিনিগার আছে, লবণ আছে, সেই সমস্ত লবণ ভিনিগার প্রত্যেকটা পেঁয়াজের মধ্যেও যেন ভালোভাবে মিশে যায়। এইভাবে তোমরা যদি এই কাচের জারটাকে এইভাবে করে ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে তোমরা 7 থেকে 10 দিন বেশ ভালোভাবেই এর থেকে একটা করে পেঁয়াজ বের করবে আর কুচিয়ে নেবে রান্না করার সময়। এভাবে করলে তোমাদের কাজের অনেকটাই সহজ হয়ে যাবে, অনেকটা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবে। বিশেষ করে তো যারা চাকরি বাকরি করে তাদের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে আছে লেবু। তো লেবু, এই যে শীত পড়েছে, এখন শীতের দিনে লেবুটা কিন্তু বাজারে ভীষণ পাওয়া যায়। তো লেবু তো আমরা প্রতিদিনই কিনে আনি, লেবু খেতে আমাদের সবারই খুব পছন্দ হয় বন্ধুরা। আর এই যে লেবুর প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, সে লেবুর খোসা হোক, লেবুর পাল্প হোক, আর লেবুর দানা হোক, প্রত্যেকটা জিনিস কাজে লাগে। তো এইভাবে লেবুর খোসা যখন আমরা ছাড়িয়ে নিই, লেবুর খোসাটা কিন্তু আমরা ফেলে দিই, কাজে লাগাই না বেশি একটা। তো বন্ধুরা, এগুলো দিয়েও কিন্তু অনেকটা কাজে আসতে পারে, অনেকটা, মানে লেবুর খোসা কিন্তু ভীষণ কার্যকরী গুণ আছে এর মধ্যে। তো লেবু কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। আবার লেবুর কিন্তু নিজস্ব একটা খুব সুন্দর সেন্ট আছে। তো সেই সেন্টের জন্যই আমি কিন্তু আজকের এই টিপসটা, তার জন্য লেবুর খোসাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, যে কোনো পাত্র তোমরা নিতে পারো। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিতে হবে, আর নিতে হবে এই লেবুর খোসাগুলো। এবার এই যে লেবুর খোসা জলের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে আমি নিয়ে চলে যাব একেবারে রান্নাঘরে। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা ধরিয়ে এই যে লেবুর খোসার জলটাকে আমি এখানে ফুটতে দেব। তো 1 থেকে 2 মিনিট আমার এই জলটা কিন্তু ফুটবে। বেশ ভালোভাবে যদি না ফোটাই, তাহলে কিন্তু লেবুর পুরো গুণাগুণ, লেবুর সেন্ট সম্পূর্ণটা জলের মধ্যে মিশে যাবে না। তো জলের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, একটু হলদে ভাব চলে এসছে। এইবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমার কিন্তু রেখে দিতে হবে। তো বন্ধুরা, এটাকে বন্ধ করেও দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে জলটা। এবার আমি চলে এসেছি তোমাদের সামনে, নিয়ে নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিয়েছি একটা সেকনি। সেকনির সাহায্যে এই লেবুর জলটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে লেবুর খোসা এই জলের মধ্যে না যায়। এইবার এখানে আমি পেয়ে গেছি লেবুর খোসার একটা জল, মানে এই জলটা দিয়ে কিন্তু অলরেডি লেবুর খোসার খুব সুন্দর একটা লেবুর সেন্ট বেরোচ্ছে। এইবার এর মধ্যে আরও একটা উপকরণ দিচ্ছি, সেটা হলো পাউডার। তোমাদের কাছে যত সুগন্ধি পাউডার থাকবে সেটা দিলেই তোমাদের কাজটা কিন্তু খুব ভালো হবে। আমার কাছে যে পাউডারটা ছিল আমি সেই পাউডারটাই দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে চামচের সাহায্যে খুব ভালো করে পাউডারটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কাজটা কিন্তু একটু কঠিন, কারণ পাউডার জলের সঙ্গে কিন্তু মেশে না, তোমাদের কিন্তু একটু কষ্ট করে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে এবার নিয়ে নিয়েছি একটা স্প্রে মেশিন, মানে স্প্রে বোতল। এবার তোমরা স্প্রে বোতল বাজার থেকে যে কোনো দোকানে পেয়ে যাবে খুব সহজে। যদি মনে করো পাচ্ছ না, তখন বোতলের মুখে একটা ছিদ্র, কয়েকটা ছিদ্র করে সুচ দিয়ে গরম করে ছিদ্র করে নিলেও স্প্রে বোতল তৈরি হয়ে যাবে। এবার বোতলের মধ্যে আমি কিন্তু এই জলটা দিয়ে দিয়েছি। এবার এই জলটা দিয়ে কি করব, এটা কিন্তু খুব সুন্দর একটা রুম ফ্রেশনার হয়ে গেল। পাউডারটাও সেন্ট আছে, আর লেবুর খোসার একটা নিজস্ব সেন্ট তো অবশ্যই আছে। লেবুর একটা ভীষণ সুন্দর একটা সেন্ট আমি পুরো ঘরের দরজার পর্দা, জানলার পর্দায়, সমস্ত জায়গায়, দেওয়ালে দিয়ে দেবো। রুম ফ্রেশনার হিসেবে কিন্তু ভীষণ ভালো কাজ করবে। এবার দেওয়ালের দিকেও একটু দিয়ে দেবো, দিয়ে এইভাবে কিন্তু ঘরের মধ্যে একটা দেখবে বাজে কোনো গন্ধ থাকলেও এই রুম ফ্রেশনার দিয়ে দিলে সেই একদম সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। এবার এই এক্সট্রা যে জলটা থেকে যাবে, এটাকে ঘর মোছার সময় বালতির জলের মধ্যে দিয়ে ঘরটা মুছে ফেলবে। ঘরটাও কিন্তু পুরো ফ্রেশ হয়ে যাবে, একটা খুব সুন্দর লেবুর সেন্ট বেরিয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, শীতের সময় রোদ কিন্তু খুব একটা ভালো বাইরে বেরোয় না, একটা মেঘলা ভাব সবসময় থাকে। এই জন্য এই ধরনের যে সমস্ত শুগুলো আমরা কিন্তু সবসময় ধুতে পারি না। সার্ফ সাবান দিয়ে যে ধুয়ে দেবো, এগুলো শোকায় না। এবার একটা রোদে, দুটো রোদে যদি না শোকায়, জুতোগুলো থেকে প্রচুর গন্ধ বেরোতে শুরু করে। এবার
আমাদের যদি হঠাৎ করে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হচ্ছে তখন এই শুগুলো তো পরতেই হবে। তখন এই শুর নিচের দিকে এই যে সাদা যে অংশটা, এটা কালো কালো থাকলে, মাটি লাগা থাকলে, কাদা লাগা থাকলে দেখতে খুবই বাজে লাগে। এই জন্য আমি জুতোটা না ধুয়েও কিন্তু জুতোটা পরিষ্কার করে নেব কোলগেটের সাহায্যে। কিছুটা পরিমাণ কোলগেট আমি আঙুলে বের করে নিচ্ছি। এইবার আমি কিন্তু দুটো জুতোতেই কাজ করব না, একটা জুতোতে আমি কাজ করে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো দুটো জুতোর মধ্যেই কতটা কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ারটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এবার এই যে নিচের যে অংশটা, সমস্ত অংশে কিন্তু আমি কোলগেট লাগিয়ে দিচ্ছি। বেশ ভালো করেই কোলগেটটা কিন্তু তোমাদের লাগাতে হবে। এভাবে কোলগেটটা লাগিয়ে তারপর একটা নিয়ে নেব ব্রাশ। ব্রাশের সাহায্যেই কিন্তু এই যে সাদা জায়গাটা, এই জায়গাটা ব্রাশটা একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে, কারণ কোলগেটটা শুকনো, জুতোটাও শুকনো ছিল, একটু ভিজিয়ে নিয়ে এইভাবে ডলা দিলে পুরো ফেনা ফেনা হয়ে যাবে, পুরো গ্যাজা হয়ে যাবে। এই গ্যাজার কারণে এই জায়গাটা, যেহেতু কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী, আমরা সবাই জানি। এই জন্য জুতোর এই জায়গাটা যে নোংরা মাটি লেগে একটা কালো দাগ হয়ে পড়েছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পারছো আমার কিন্তু এখানে ঘষা হয়ে গেছে ব্রাশের সাহায্যে। এবার একটা কাপড় নিয়ে নেব, কাপড় নিয়ে এই জায়গাটা মুছে তোমাদের দুটো জুতোর মধ্যে কিন্তু আমি তফাৎটা কোথায় হচ্ছে সেটা বুঝিয়ে দেব। দেখো বন্ধুরা, জুতোর নিচের পোর্শনটা কিন্তু যে জায়গাটা সাদা ছিল সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেছে, কোনো নোংরা নেই। এইভাবে জুতোটা পরিষ্কার করে যদি অনুষ্ঠান বাড়ি চলেও যাও তাহলে কিন্তু কোনো বোঝা যাবে না, কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার পাশের জুতোটাকে একসঙ্গে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছো ওটা কতটা নোংরা আছে আর এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এই দুটো জায়গাকে একটা জায়গা করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে জুতোর নিচের পোর্শনটা পরিষ্কার করে নিলেও জুতোটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েই যাবে। তো দেখো বন্ধুরা, আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা তফাৎ, তোমরা নিজেরাই দেখে বুঝে নাও। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপসে। এখানে আছে একটা গ্যাস জার। তো আমরা যখন এই ধরনের গ্যাস জার বাড়িতে কিন্তু দুটো করে অবশ্যই থাকে, একটা শেষ হয়ে গেলে আর একটা আমাদের বাড়ি এক্সট্রা করে ভরে রেখে দিই। এবার আমরা যখন গ্যাসটা দিয়ে যাই, আমরা একটা জায়গায়, তো নির্দিষ্ট একটা জায়গায় এই গ্যাস সিলিন্ডারটা রেখে দিই। তো গ্যাস সিলিন্ডার রাখতে রাখতে দেখবে সেই জায়গাটায় প্রচুর পরিমাণে দাগ পড়ে যায়, কারণ আয়রনের একটা মানে মোর্চার একটা দাগ আছে। এই যে মোর্চার যে দাগটা পড়ে যায়, দাগটা আমি কিন্তু কিছুদিন আগে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, যে দাগটা হালকা, কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে প্রচুর পরিমাণে দাগ পড়ে যায়। তো সেই সমস্যার মধ্যে পড়লে অনেকটা কষ্ট করে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে। তো সেই সমস্ত না করে খুব ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই দাগটা যাতে না হয় তারই একটা উপায় বের করেছি। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা। তো বাড়িতে এমন অনেক থালা আছে দেখবে, সেগুলো কিছুদিন অনেক পুরানো থালা ব্যবহার করতে করতে আর আমরা ব্যবহার করি না, বাদ দিয়ে ফেলে রেখে দিই। সেই সমস্ত একটা থালা নিয়ে এইভাবে সিলিন্ডারটার নিচে তোমরা কিন্তু রেখে দেবে। তো বন্ধুরা, আমি কিন্তু কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও। এইভাবে সিলিন্ডারটার নিচে থালাটা যদি রেখে দিই, থালাটা একটু বড় দেখে নেবে, সিলিন্ডারের থেকে একটু বড়, তাহলে থালার মধ্যে বেশ সেট হয়ে থাকবে। কোনো নিচে মোর্চা পড়ার যে দাগ, আমাদের মেঝেটা যে নোংরা হচ্ছে, দাগ পড়ছে, সেই সমস্ত দাগও হবে না, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে। তো দেখো বন্ধুরা, আমার এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের সংসারের কাজের ঝামেলার থেকে তোমরা অনেকটাই রেহাই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।